আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে এর আগেও ইঞ্জিনিয়ার ইশরাক শক্তভাবে দাবি জানিয়েছিল। ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের শপথকে কেন্দ্র করে এবং ইঞ্জিনিয়ার ইশরাক মনে করেছিল যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কারণে তিনি মেয়রের শপথ নিতে পারেননি এবং এই অভিযোগ ইঞ্জিনিয়ার ইশরাক বারবার করে আসছিল এবং সেই সময় ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের সমর্থন পায়নি, বরং ইঞ্জিনিয়ার ইশরাকের প্রত্যেকটা বক্তব্যের নিচে মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল, মানে ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে কমেন্ট করেছিল। কিন্তু সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার বিরুদ্ধে বাংলাভিশন টেলিভিশনে যেই একটা প্রতিবেদন সম্প্রচার করা হয়েছে, এটা করার পর মানুষের প্রতিক্রিয়া কিন্তু মিশ্র। মানে কেউ এটাকে বিশ্বাস করছেন, কেউ এটাকে অবিশ্বাস করছেন। আমিও একটা জরিপ চালিয়েছি, এটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেন যে সত্যিকার অর্থে পূর্বে যেরকম সাধারণ মানুষ আসিফ মাহমুদের পক্ষে ছিল এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিপক্ষে ছিল, সেরকম কিন্তু এবার দেখা যাচ্ছে না। মানে হচ্ছে এখন এটাই মনে হচ্ছে যে আসিফ মাহমুদের পাশে যেভাবে পূর্বে সাধারণ মানুষ ছিল, এখন কিন্তু সেরকম নেই। মানে আসিফ মাহমুদকে এখন সাধারণ মানুষ আগের মতো বিশ্বাস করছে না। এর কারণটা কি প্রথমে সেটা একটু ব্যাখ্যা করি। অনেকেই বলবেন যে এই বাংলাভিশন যে টেলিভিশনটা, এটা ইঞ্জিনিয়ার ইশরাকের মালিকানাধীন এবং সেই টেলিভিশন থেকে যেহেতু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই এটা গ্রহণযোগ্য হওয়ার কথা না। কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু এই প্রতিবেদন দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করলে হবে না। এর আগেও এই আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে আরও একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের কারণে আসিফ মাহমুদ নিজে বাবার হয়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেই ঘটনা এবং এই বাংলাভিশনে আসিফ মাহমুদের বাবার যে ঘটনাগুলো প্রকাশ পেয়েছে, এগুলোর কারণে আসিফ মাহমুদের উপর মানুষের আস্থা কমে যায়নি। এই আস্থা কমার জায়গাটা কিন্তু ভিন্ন। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ভাষায় এই জুলাই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী মাহফুজ আলম, তার ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল যে তিনি বিদেশে টাকা পাচার করেছেন এবং মোটা অ্যামাউন্টের। কিন্তু মাহফুজ আলমের যে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, যিনি বিদেশে লেখাপড়া করেন, তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট হিস্টোরি মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তার স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন। এবং এই ঘটনার পর মাহফুজ আলম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা প্রথমে আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং আপনাদেরকে একটু দেখাই। তদবিরের কথা উঠলো যখন একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সুউদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সেই টেন্ডারের কাজ স্থগিত হয়। সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, ভাই আমরা এই কাজ করতে দেইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, যেটা পুরো এনসিপিকে ডুবাবে বলে মনে করছি আমি, সেটা হচ্ছে আজকের অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেননি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। 1000 কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ দ্রষ্টব্যে তিনি আরও কিছু লেখা লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলগোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। বিশেষ দ্রষ্টব্যে তিনি কি এডিট করার কথা বলেছিলেন? তিনি এটা এডিট করার কথা বলেছিলেন যে নতুন একটা দলের, মানে এখানে যেই লেখাটা লিখেছেন বিভিন্ন দলের রথী মহারথী, এই জায়গায় তিনি লিখেছেন নতুন একটা দলের রথী এবং মহারথী। এখন আপনারাই বুঝে নেন
এই নতুন দলটাকে। এবং তিনি আরও লিখেছেন যে একটা চক্রের সবাই যদি অসৎ কাজের সাথে জড়িয়ে পড়ে আর একজন যদি সৎ থাকতে চায়, এতে কি বাকিরা স্বস্তি পায়? এখন আপনারাই বুঝেন যে মাহফুজ আলমের যে চক্রটা, এটাকে তিনি বুঝিয়েছেন। এখন মাহফুজ আলমের চক্রটা কে? সেই চক্রটা অবশ্যই জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা সহ এনসিপিকে বোঝাতে চেয়েছেন, এটাই আমরা ধারণা করে নিতে পারি। আর আশা করছি আপনাদের ধারণাটা এরকম হবে। এখন একটু চিন্তা করেন, মাহফুজ আলমের এই স্ট্যাটাসটাকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে মাহফুজ আলমের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ থাকলেও অর্থ কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে কোনো শত্রুও করেনি। তাই যেহেতু তিনি সৎ থাকতে চান, এই জায়গায় বাকিরা তাকে পছন্দ করছে না, এই কারণে তার বিরুদ্ধেও একটা অভিযোগের তকমা লাগাতে চাইছে। নিজ চক্রের লোকের বিরুদ্ধে তিনি এই কথাগুলো বললেন। এখন আপনারাই বলেন, অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আপনি এনসিপি নেতাদের উপর আপনার মনে হয় ক্ষোভ আছে। বাস্তবিক অর্থে তাদের উপর আমার এই জায়গায় কোনো ক্ষোভ নেই। তাদের উপরে আমার মূল ক্ষোভটা হচ্ছে, তারা যদি রাজনৈতিক দল গঠন না করে, এখন পর্যন্ত যদি তারা একেবারে এই নিরপেক্ষ অবস্থায় থাকতো। বিশ্বাস করেন, আমাদের এই বাংলাদেশে এখন রাজনৈতিক যেই অস্থিরতাগুলো আছে, এই যে সংস্কার বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিয়ে যেই রাজনৈতিক দলগুলোর যে দ্বন্দ্ব এবং এই বিশ্বাস অবিশ্বাস যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং যেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এটার কিছুই হতো না। এবং সত্যিকার অর্থে এই জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের রক্ত এবং জীবন সার্থক হতো। নতুন এক বাংলাদেশ আমরা উপহার পেতে পারতাম। কিন্তু তারা এই দলকে কেন্দ্র করে তারা এইসব আশা ভরসাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আমার ক্ষোভের জায়গা এনসিপির নেতাদের বিরুদ্ধে এই জায়গায়, এবং তাদের এই লোভের কারণে। এবং তারা যে আদতের লোভী, এটার প্রমাণ আপনারা এই মাহফুজ আলমের এই স্ট্যাটাস থেকে বুঝতে পারছেন, এবং তারা যে কতটা সৎ সেটাও স্পষ্ট হয়ে গেল। এছাড়া আপনারা জানেন যে বন্যা দুর্গত অবস্থায় তাদেরকে মানুষ যেভাবে সাহায্য করেছিল, মহিলারা গলার চেন খুলে দিয়েছিল, সেই সময় তাদের আরেক সহযোদ্ধা তারেক, হয়তো তাকে আপনারা এখন পছন্দ নাও করতে পারেন, কিন্তু সেই সময় সে আপনাদের পছন্দের ব্যক্তি ছিল। সে সরাসরি অভিযোগ করেছে এবং কি সে প্রমাণও দেখিয়েছে যে সে এনসিপি নেতাদের কাছে বলেছিল যে আমাদেরকে খাদ্য দাও, অনেক লোক না খাওয়া অবস্থায় আছে, আমাদেরকে তোমরা যে ত্রাণ পেয়েছো এখান থেকে কিছু সহযোগিতা করো, আমার লোকজন আছে, আমি রান্না করে খাওয়াই। তখন তারা তাকে প্রস্তাব দিয়েছিল, যদি আমাদের নতুন দলে আসো, সেই দলের রাজনীতি করো, তাহলে তোমাকে সেটা দেওয়া হবে, না হয় দেওয়া হবে না। এই যে ঘটনাগুলো, এতে কি প্রমাণ করে? তাদের রাজনীতির লোভটা তখন তাদের চেপে বসেছিল, এবং তাদের যে লোভ, এই লোভ লালসার কাছে এই জুলাই অভ্যুত্থানকে তারা বিক্রি করে দিয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে এটার সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে থেকেই যে পদত্যাগ করার আপনি টাইটেলটা দিয়েছেন, এটা কেন দিলেন? বাস্তবিক অর্থে আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে নিজে থেকে তার পদত্যাগের ঘোষণা দেওয়া উচিত, যদি তিনি সত্যিকার অর্থে নিজের সম্মান নিয়ে থাকতে চান। কারণ হচ্ছে মাহফুজ আলমের এই বক্তব্য স্পষ্ট করে যে তারা প্রকৃতপক্ষে সততার সাথে দায়িত্ব পালন করছে না, এবং তাদের মধ্যে মাহফুজ আলম ছাড়া আর বাকিরা সবাই কিন্তু এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আছে এখানে। আর এই কারণে আমি মনে করছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে থেকে পদত্যাগ করা উচিত। কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রী এমপি নিজের থেকে পদত্যাগ করেছে এরকম রেকর্ড তৈরি হয়নি। তাদেরকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। যদি সত্যিকার অর্থে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদি সেরকম লোভ লালসা না থাকে, তাহলে তার নিজের থেকে এটা করা উচিত।
আর এই কারণে আমি বলেছি যে তিনি কেন নিজের থেকে এই পদত্যাগের ঘোষণা করবেন। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান।